শান্তিহীন বিশ্বে কোনো অর্জনই টেকসই হবে না বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রগুলোর মানসিকতা পরিবর্তনের তাগিদ। শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানিদাতারা চিহ্নিত, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রী। জন্মদিনে শেখ ফজলুল হক মনিকে স্মরণ, শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুবলীগের। নীলফামারীর বিভিন্ন স্থান থেকে 5 জঙ্গি গ্রেপ্তার, আস্তানায় অভিযানে বিপুল পরিমাণ গুলি বিস্ফোরক উদ্ধার। ঢাকা টেস্টে আলোর স্বল্পতায় খেলাই হয়নি এক সেশন, 161 রানে প্রথম দিন শেষ করল পাকিস্তান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, দেশ জুড়ে ডিজিটাল সেন্টারে 3 শতাধিক সেবা, স্বাবলম্বী হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। বিশ্বজুড়ে থাকা বৈষম্য, অবিচার এখনও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধকতা। বিশ্ব এখনও সীমাহীন চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যে দিয়েই যাচ্ছে। ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে এসব কথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেন, ভুলে গেলে চলবে না, এই গ্রহ সবারই ভাগাভাগি করে নিজ নিজ দায়িত্বটুকু পালন করতে হবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 50 বছর আগে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। এই সবুজ বদ্বীপে শান্তির সুবাতাস বইয়ে দিতে সর্বোচ্চ উৎসর্গ করে নিজের জীবন দান করেছিলেন 30 লাখ মানুষ। 71-এর জনযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন শান্তির নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। চেয়েছিলেন শান্তির সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দিতে। জাতির পিতার সারা জীবনের সংগ্রাম ছিল মানুষকে শান্তির নিশ্চয়তা দিতেই। সেই ধারাবাহিকতা বজায় রেখে এখন বিশ্ব শান্তি রক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদান রাখা দেশ বাংলাদেশ। We have to ensure social justice and allow every individual equal opportunity to pursue his or her goals. শান্তি নিরবিচ্ছিন্ন অনুশীলনের বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, বিশ্বে শান্তি সংস্কৃতি একদিনে আসবে না। Immediately after the independence, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, who was a fervent advocate of peace, introduced a constitution and guarantees basic human rights of all its citizens and ensures promotion of international peace, security and solidarity. শান্তিহীন বিশ্বে কোনো অর্জনই টেকসই হবে না মন্তব্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ভিন্ন মতাবলম্বী থাকতেই পারে, তবে সবকিছুর সমাধান আলোচনায় সম্ভব। For peace all the time and are so without any preconditions. We would like to see peace flourishing all over the world. চলমান মহামারী করোনা বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতর দিকগুলো সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। A fair international system is also essential for all the people of the world. We should not forget that we live in a shared planet. বিশ্ব শান্তি রক্ষায় ধর্ম, বর্ণ, সংখ্যালঘু বা সংখ্যাগুরু এসব বিষয়কে প্রাধান্য না দিয়ে আস্থার পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। Ensure equal opportunity for all. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। একদিকে মরণাস্ত্র তৈরি, অন্যদিকে যুদ্ধ বন্ধ করার ছবক। এমন দ্বিচারিতায় বিশ্বে কখনোই শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়। সবার আগে প্রয়োজন রাষ্ট্রগুলোর মানসিকতার পরিবর্তন। ঢাকায় 2 দিনের বিশ্ব শান্তি সম্মেলনে এসব কথা বলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। ঢাকায় বিশ্ব শান্তির সবচেয়ে বড় আসর। Someone who can remind us of the Bengali father of the nation. সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বললেন, শান্তি ছাড়া টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।
making this development an inclusive context. এখনও 15,000 রাসায়নিক মরণাস্ত্র তাক করা রয়েছে পরাশক্তিদের। এই ভীতিকর পরিবেশ ও পরিস্থিতিতে কতটুকু নিরাপদ এই বিশ্ব, এমন প্রশ্ন উঠে আসে সম্মেলনে। That the nuclear arms are devil weapons that cannot coexist with humanity. 15,000 nuclear weapons, enough to explode the planet many times over. Globally, there is a wide variety of psychological instabilities such as phobias, fear, anxieties. It engages in illegal wars of aggression against Yugoslavia, Afghanistan, Libya, Syria, and elsewhere. And it keeps raising the military budget allotments. গ্লোবাল পিচ ইন্ডেক্সের উন্নতি হচ্ছে, তবে প্রত্যেক রাষ্ট্র নিজেদের ন্যাশনাল হ্যাপিনেসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। There should be a serious campaign on banning the armed drones. There has to be a serious campaign. Because when you throw drones, you don't get the terrorists, you get a village, you get human beings, you get the kitchen, you get the children. For everyone, peace might be threatened, and in presence of unfair economic exploitation and competition, peace often threatened. কথা হয় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়েও। একপাক্ষিক বিশ্বে সবলদের দুর্বলের উপর অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, রুখে দেওয়ার আহ্বানও ছিল আলোচনায়। And the slums of Gaza to the Rohingya refugee camp in Cox's Bazar, Bangladesh. In these desperate times, all these nations and humans should collectively work towards reaching an amicable settlement where everyone has the right for peace and justice. It is also noteworthy to share Bangladesh's peace efforts for more than 2 decades that led to the UN General Assembly's adoption by consensus. এখনও নিজ ঘরে অনেকেই নিরাপদ নয়। এ বিশ্বকে বদলাতে হলে সব পক্ষকে একই কাতারে কাজ করার রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মত বিশিষ্টজনদের। That it is true to the words of its founder, Bangabandhu Sheikh Mujibur Rahman. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিরাপদ সড়ক আন্দোলন এখন শুধু রাজধানীর রামপুরার মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এই কর্মসূচিতে একটি রাজনৈতিক দলের উস্কানির প্রমাণ মিলেছে। ভিডিও ফুটেজ দেখে অন্য উস্কানিদাতাদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। দীপু শিকদারের রিপোর্ট। নিরাপদ সড়কের জন্য সচেতনতা সৃষ্টিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর রোড শো। যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন মন্ত্রী। পরে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার তাগিদ দেন মন্ত্রী। ড্রাইভারদের পাশাপাশি পথচারীরাও অনেক সময় বেপরোয়া হয়ে ওঠে, তাদের আচরণও বেপরোয়া। অবশ্যই রেকলেস ড্রাইভিং অনেকটা দায়ী। অ্যাক্সিডেন্টের সংখ্যা আমার মনে হয় আগের চেয়ে কমছে, কিন্তু অ্যাক্সিডেন্টে মৃত্যুর হারটা বেড়ে গেছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন ভিন্ন খাতে নিতে যুবদলের এক নেত্রীর উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী। এই রাজনৈতিক দল থেকে ছাত্রছাত্রীদেরকে উস্কানি দেওয়া হয় এবং সেটা প্রমাণ আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে। এই যে একটা রাজনৈতিক দলের মহানগরের এক নেত্রী রাস্তায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উস্কানি দিচ্ছে স্কুলের ড্রেস পরে, এটা রাজনৈতিক উস্কানিও এখানে আছে, এবার রাজনৈতিকভাবেও এখানে এদেরকে উৎসাহিত করা হচ্ছে। সড়কে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জন্মদিনে শেখ ফজলুল হক মনিকে স্মরণ করছে তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় যুবলীগ সব সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থাকবে। সরকারের উন্নয়ন ব্যাহত করতে বিএনপির অপপ্রচারের সমালোচনাও করেন তারা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক, সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জন্মদিনের আলোচনায় রাজনৈতিক দূরদর্শিতা, জ্ঞানভিত্তিক যুব সমাজ গঠনে শেখ মনির ভূমিকা তুলে ধরেন বক্তারা। আজকে যদি বেঁচে থাকতেন
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির অপরাজনীতির সমালোচনা করেন যুবলীগ চেয়ারম্যান। তারা আজ অপপ্রচারের আশ্রয় নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত। কিভাবে ক্ষমতায় আসা যায়, কিভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা রোধ করা যায়, তাই তাদের এখন একমাত্র রাজনৈতিক সম্বল একজন বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীর অসুস্থতা নিয়ে রাজনীতি করা। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, সব বাঁধা ডিঙিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। এ কাজে যুব সমাজই তাকে সাহস যোগাবে বলে আশা করেন তিনি। যুবকদের সে হোক সে ঘাটের মাঝি, শিল্প এলাকার কারখানার শ্রমিক, আর সে হোক সে শিক্ষা প্রতিষ্ঠানের ঝকঝকে তরুণ তরুণী, তাদেরকে সবাইকে সংগঠিত করে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার ঘাম দেবে, শ্রম দেবে, মেধা দেবে, মনন দেবে, সব কিছু মিলিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানেরও আহ্বান আসে আলোচনা সভায়। সেই পতাকা নিয়ে চলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যুব রাজনীতির অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে জাতির পিতার নির্দেশে সংগঠিত করেন যুব সমাজকে। রাজনীতি, নেতৃত্ব ও সাংবাদিকতা বহুমুখী প্রতিভার ক্ষণজন্মা নেতা শেখ মুনির ৮২তম জন্মদিন আজ। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। 1939 সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম শেখ ফজলুল হক মনির। বাবা শেখ নুরুল হক, মা শেখ আসিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। সংগ্রাম তার রক্তে। 19৬২ সালে হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন তিনি, কারাবরণও করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মনি 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চ্যান্সেলর ও পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আব্দুল মুনিম খানের কাছ থেকে সনদ গ্রহণে অস্বীকৃতি জানান। গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে সমাবর্তন বর্জন করে আন্দোলনেও নেতৃত্ব দেন। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, সেই প্রতিক্রিয়াশীল শক্তির হাতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে এবং জাতির পিতার আদর্শের বাংলাদেশের উপর আঘাত আনতে পারে, এটা কিন্তু শেখ ফজলুল হক মনি আগে থেকেই বুঝতে পেরেছেন। তার লেখনী শক্তির মধ্য দিয়ে সজাগ করেছেন, জানাবার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ডিগ্রি প্রত্যাহার করে নেয়। 6 দফা আন্দোলনে হুলিয়া মাথায় নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যুবকদের সংগঠিত করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ শেষে দেশ গঠনে জাতির পিতার নির্দেশে যুবকদের সংগঠিত করেন শেখ মনি। বিশেষ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ পুনর্গঠনে এবং জাতির পিতার হাতকে শক্তিশালী করার জন্য তিনি যুব সংগঠন, এই উপমহাদেশের প্রখ্যাত যুব সংগঠন আওয়ামী যুবলীগের সৃষ্টি করেন। প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার বাণী, সিনেমা, পত্রিকা ও বাংলাদেশ টাইমসের যাত্রাও তার হাত ধরে। দূরদর্শী রাজনীতির পাশাপাশি দক্ষতার সাক্ষ্য রেখেছেন সংবাদপত্রেও। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নীলফামারী সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির রংপুর অঞ্চলের সামরিক শাখা প্রধান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর মাঝাপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 2 নারীকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ। নীলফামারী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ভোর থেকে সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকায় শরীফুল ইসলামের বাড়িটি ঘিরে রাখে র্যাব। সরিয়ে নেওয়া হয় আশেপাশের বাসিন্দাদের। রংপুর থেকে বিস্ফোরক নিষ্ক্রিয় দল পৌঁছলে শুরু হয় অভিযান। গ্রেফতার করা হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির রংপুরের সামরিক শাখার প্রধান সহ 5 জনকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শরীফুলের স্ত্রী মিনা ও শাশুড়িকে। ব্রিফিংয়ে র্যাব জানায়, নীলফামারীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির রংপুরের সামরিক শাখার প্রধান সহ 5 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বোমা তৈরির কারিগর শরীফুলের বাড়িতে অভিযান চালানো হয়। তবে এর আগেই সে পালিয়ে যায়। আমরা জানতে পারি আমাদের পিছনে যে বাড়িটি রয়েছে, এই বাড়িতে আপনার বোম সদৃশ বা বোম থাকার সম্ভাবনা রয়েছে। এই সম্পর্কিত তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং তাদের এই তথ্যের ভিত্তিতেই মূলত
আমরা র্যাব গোয়েন্দা শাখা, র্যাব টেরর আভিযানিক দল এবং আমাদের যে বোম স্কোয়াড, স্পেশাল স্কোয়াড, আমরা এখানে অভিযান পরিচালনা করি। এদিকে জঙ্গি কার্যক্রমের সাথে শরীফের সম্পৃক্ততার বিষয়ে হতবাক এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। আমরা তো জানতাম যে ছেলেটা খুব ভালো, কিন্তু এখন যে সে জঙ্গির সাথে হয়তো জড়িত, যদি হয়ে থাকে তার বিচার হোক, আমরা বিচার চাই। আমাদের ভাগ্নে এত কিছু করেছে, তা আইন যেটা শাস্তি দিবে সেটাও মাথা পাতা নিবেন নাকি, সেও কাজ করে আমরা জানি না। অভিযান শেষে নিষ্ক্রিয় করা হয় উদ্ধার করা বিস্ফোরক। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। আলো স্বল্পতায় শেষ হলো ঢাকা টেস্টের প্রথম দিন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মেঘাচ্ছন্ন দিনে ছিল বৃষ্টির বাগড়াও। খেলা হয় 57 ওভার, 2 উইকেটে 161 রান করে সফরকারী পাকিস্তান। টস জয়ী পাকিস্তানি ওপেনাররা ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের শাসন করে দ্রুতই রান তুলতে থাকেন। তবে দলীয় 59 রানে আবদুল্লাহ শফিককে ফিরিয়ে দিয়ে জুটিতে ভাঙন ধরান তাইজুল। এরপর ক্রিজ আঁকড়ে থাকা আরেক ওপেনার আবিদকেও ব্যক্তিগত 39 রানে ফেরান বাঁহাতি এই স্পিনার। পরে বাবর আজহার জুটি রানের চাকা সচল রাখলে বৃষ্টির হানায় দলীয় 123 রানে বন্ধ হয় খেলা। 20 রানে আজহার ও 38 রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন বাবর। এরপর আলো স্বল্পতার কারণে খেলা বিঘ্নিত হলে সফরকারীরা দিন শেষ করে 2 উইকেটে 161 রানে। এদিকে এদিন একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। অভিষেক হয় মাহমুদুল হাসান জয়ের। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। কুয়েটে শিক্ষকের মৃত্যুর ঘটনায় 9 শিক্ষার্থী বহিষ্কার, 10 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। চাঙ্গা হয়ে উঠেছে শ্রমবাজার, প্রশিক্ষণ নিয়ে 1 মাসে বিদেশ গেলেন লাখেরও বেশি কর্মী। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলাদেশ ভারতের বৌদ্ধ ধর্ম ও ঐতিহ্য শীর্ষক সেমিনারে তারা বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। মাহমুদ হাসানের রিপোর্ট। সবুজবাগে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে বাংলাদেশ ও ভারতের বৌদ্ধ ধর্ম এবং ঐতিহ্য শীর্ষক সেমিনার। এতে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার সহ বিশিষ্টজনেরা। ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বক্তারা বলেন, সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শন নিয়ে আগামীর পথ চলার আহ্বান আসে সেমিনার থেকে। এদেশে আর যেন কখনো কোনো রকমের জঙ্গির অবতারণা না হয়, আর যেন কখনো পাকিস্তানের প্রেতাত্মারা এখানে আমাদের উপরে চেপে না বসে। দেশের বৌদ্ধ ঐতিহ্য কাজে লাগানো গেলে বেকারত্ব দূর হবে বলে মনে করেন কেউ কেউ। বুদ্ধিজমের যে হেরিটেজ এই অঞ্চলে রয়েছে, সেই কমন যে আমাদের যে হেরিটেজকে যদি আমরা একসাথে কাজে লাগাই, তাহলে এই জনপদে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, অভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতিকে এগিয়ে নিতে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। We will always be ready to work with our friends in Bangladesh, because the Bangladesh of Bangabandhu, the Bangladesh of the Liberation War, is the Bangladesh that we recognize as our close friend, our civilizational partner, and our friend for progress in the future. এদিকে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে বৌদ্ধ ঐতিহ্য বেগবান করার আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে এবং আমাদের অনেক অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যকে আমরা গভীরভাবে জানার সুযোগ পাব। বৌদ্ধ দর্শন ও ঐতিহ্য রক্ষায় কাজ করলে দুই দেশই লাভবান হবে বলে মত দেন আলোচকরা। যেখানে সকল মানুষের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় বলেন, বেগম জিয়া আছেন বলেই সীমান্তের শত্রুরা এখনো ভয় পায়। তিনি না থাকলে গণতন্ত্র থাকবে না। খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি উল্লেখ করে তাকে মুক্তি দিয়ে অবিলম্বে বিদেশে চিকিৎসার দাবি জানান বিএনপি মহাসচিব।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক। তিনি আছেন বলেই এখনো গণতন্ত্রের সংগ্রাম চলছে। আর এখনো আওয়ামী লীগ যে আছে, ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আছেন, বেঁচে আছেন বলেই এখনো আছে, তা না হলে আওয়ামী লীগ থাকবে না বন্ধুগণ। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কুয়েট কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি 2 ও 3 ডিসেম্বর সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে বিষয়টি অসদাচরণের আওতায় পড়ায় সিন্ডিকেটের 9 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এদিকে শিক্ষকের মৃত্যুর ঘটনা তদন্তে 5 সদস্যের নতুন কমিটিকে 10 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চাঙ্গা হয়ে উঠেছে বিদেশের শ্রমবাজার। গেল নভেম্বরে বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে প্রশিক্ষণ নিয়ে 1,02,000 মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কাজ পেয়েছে। বিএমইটি মহাপরিচালক জানান, সুযোগ সৃষ্টি হওয়ায় এখন মানুষের মাঝে বৈধভাবে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সাভারের খাগানে ব্রেক সিডিএমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই আয়োজন। আলোচনা হয় কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে। আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। বলেন, আগে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে অবৈধভাবে বিদেশ গেলেও বর্তমানে বৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। নভেম্বর 21 স্মরণকালের মধ্যে রেকর্ড সংখ্যক কর্মী 1,02,863 জন কর্মী বিদেশে চাকরির জন্য ইমিগ্রেশন গ্রহণ করেছে। জনবান্ধব হয়ে উঠছে, বিদেশের শ্রমবাজার চাঙ্গা হচ্ছে, এটি একটি ইতিবাচক খবর। নানা সুযোগ সুবিধা নিশ্চিত করায় এখন বৈধ পথে বিদেশগামীদের আগ্রহ বেড়েছে বলে জানান জেলা কর্মকর্তারা। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাধারণত কিন্তু কাজ করি 3টা ম্যান্ডেট নিয়ে। এখন হচ্ছে দক্ষতা উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কর্মীদের কল্যাণমূলক কাজ নিয়ে। এর মধ্যে আমাদের জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস, আমরা মূলত কাজ করি বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কর্মীদের কল্যাণ নিয়ে কাজ করি। আমরা যে বাধাগুলো বা চ্যালেঞ্জগুলো ফেস করি সেগুলো হচ্ছে দালালদের দৌরাত্ম্য, উচ্চ অভিবাসন ব্যয়, ভিসা ট্রেডিং এবং মানুষের এ বিষয়ে সচেতনতার অভাব। অনুষ্ঠানে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মীর খায়রুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপসচিব একেএম শরীফুল আলম সিদ্দিকী সহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের 42 জন সহকারী পরিচালক অংশ নেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। শহর ও গ্রামের বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজারো ডিজিটাল সেবা সেন্টার। প্রান্তিক জনপদের মানুষ এসব সেন্টার থেকে 300-রও বেশি সেবা পাচ্ছেন। তৈরি হচ্ছে উদ্যোক্তা আর স্বাবলম্বী হচ্ছে বেকার জনগোষ্ঠী। ডিজিটাল বাংলাদেশ নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। রাজশাহীর হুজরিপাড়া ইউনিয়ন তথ্য প্রযুক্তির ছোঁয়ায় পরিবর্তিত এক প্রত্যন্ত জনপদ। ভোরের আলো ফোটার আগেই যাদের কাজ শুরু হয় মাঠে ঘাটে, তারাও জানেন তথ্য প্রযুক্তির ব্যবহার, নিচ্ছেন নানান রকমের সেবা। আর এই কঠিন কাজটি সহজ করে দিয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। জমির পর্চা কিংবা নামজারি, জন্ম নিবন্ধন থেকে চাকরির আবেদন, এমন 3 শতাধিক সেবা পাচ্ছেন গ্রামীণ জনপদের মানুষ। অনলাইনে পণ্য কেনাবেচা, বিভিন্ন বিল প্রদান, ডাক্তারি সেবা, এমনকি পাসপোর্ট ভিসা সংক্রান্ত কাজ, সব সেবাই মিলছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। আগে ব্যাংকে টাকা তুলতে আমাদের অনেক ঝামেলা হতো, এখন আমরা 10-15 মিনিটের মধ্যে টাকা পাচ্ছি। জমি খারিজ করার জন্য অনেক দূর দূরান্ত যাওয়া লাগতো বা অনেক টাকা খরচ করা লাগতো, এখানে আমরা অল্পর মধ্যে পাচ্ছি। ডিজিটাল দুনিয়ার প্রতি প্রবল আগ্রহ, আর এ থেকেই স্বাবলম্বী। মাসে লাখ টাকার উপরে আয় করছেন অনেকে। এমন চিত্র দেশের প্রায় 4000 ইউনিয়নে, যেখানে পৌঁছে গেছে ব্রডব্যান্ড ইন্টারনেট। যত রকমের সনদপত্র আছে এগুলো এখান থেকে দিতে লাগলাম, তো আস্তে আস্তে ধীরে ধীরে আমার আয় বাড়তে থাকলো। 1600 থেকে শুরু করে এখন 1,00,000, 1,10,000 পর্যন্ত হয়েছে।
শুধুই কি তাই, গ্রামের বিদ্যালয়ে পাঠদান চলছে মাল্টিমিডিয়ার মাধ্যমে। অনেক দৃশ্য দেখায়, প্র্যাকটিক্যালি যা আমরা দেখে বুঝতে পারি আর বিনোদনও আমরা পাচ্ছি, একই দিকে শিক্ষাও আমাদের মাঝে ঢুকছে। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে জুম, ফেসবুক, ভিডিও কনফারেন্স সহ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে লেখাপড়া শিখছে কোমলমতিরা। তারা খুবই আগ্রহী হচ্ছে এবং আমরা পড়ানোর ক্ষেত্রেও যে জিনিসটা হচ্ছে যে জিনিসগুলো সকলকেই স্পষ্টভাবে বুঝাইতে পারছি। প্রতি 2 কিলোমিটারে কমপক্ষে একটি ডিজিটাল সেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। বাংলাদেশের 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 3,500 ভূমি অফিস আছে এবং সরকারের যে প্রায় 43,000 দপ্তর আছে, প্রতিটি দপ্তরকে আমরা ফাইবার অপটিক্যাল কেবলে আওতায় আনব। 31-এর মধ্যে আমরা 20,000 আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাব। শহরের এবং গ্রামের যে ব্যবধান সেটি মোচন করবার লক্ষ্যে প্রায় 3800 ইউনিয়নে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিয়েছে এবং সেই সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা আছেন তারা নিত্য নৈমিত্তিক যে কাজ, সেই কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করতে পারছেন, যার মাধ্যমে অর্থনৈতিকভাবেও মানুষ স্বাবলম্বী হচ্ছে এবং এই স্বাবলম্বী হতে পারলেই মূলত ডিজিটাল বাংলাদেশের যে রূপকল্প আছে 2041 সেটি বাস্তবায়নের পাশাপাশি উন্নত বিশ্বের কাতারেও বাংলাদেশ পৌঁছে যেতে পারবে। রাজশাহীর হুজুরিপাড়া ইউনিয়ন থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের আগুন ঝরা দিনরাত্রির কথা টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জোহায়ের আলীর কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি কাজী রিপন। দাম দিয়ে কিনেছি বাংলা। মাকে বললাম যে মা আমি মুক্তিযোদ্ধা যাব। আমার মা বললো যে না, মনের দুঃখে মার কাছে মিথ্যা কথা বললাম যে মা আমার মাথার চুল বড় হয়ে গেছে, আমি চুল কাটবো। তা মা আমাকে 4 আনা পয়সা দিল। ওই 4 আনা পয়সা নিয়ে আমি ভঞ্জেশ্বর বাজারে আসলাম। খবর পেলাম কাদের কাছ থেকে দোকানে মুক্তিযোদ্ধারা রিক্রুটমেন্ট করতেছে, ট্রেনিং হচ্ছে। উনি আমাকে কাদের সেই কাছে নিয়ে গেল, আর কাদের জায়গার থেকে আমাকে চিনে জানে। পরে কাদের হিসাব বললো যে ওকে ভর্তি করে নেন। পরে আমাকে ভর্তি করে দিল। ট্রেনিং করার পরেই চতুর্দিক দিয়ে যুদ্ধ সরে হলো। জামরকি পাকুল্লায় ছাটিয়ার চর, ওইটি প্রথম আমার প্রতিরোধ যুদ্ধ শুরু হয় এবং ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করি। তারপরে বিভিন্ন জায়গায় যুদ্ধে লিপ্ত হই। 130 জনের মতো মুক্তিযোদ্ধারা ক্যাম্প করে ওই স্কুলের মধ্যে ছিলাম। যে ওইখানের এক চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান আমাদের দাওয়াত দিল যে আমার বাড়িতে খাওয়া দাওয়া করাবো, দুপুরে আপনারা আমার এখানে খাওয়া দাওয়া করবেন। পাকিস্তান হানাদার বাহিনী অতর্কিতভাবে গুলি বর্ষণ করা শুরু করলো। তখন আমরা ওই মাটির মধ্যে বাচ্চা সব চিয়া লাইন পজিশন করলাম, অস্ত্র দেওয়া শুরু করলাম, গোলাগুলি শুরু হয়ে গেল। এর থেকে দুপুর 12টা থেকে বেলা 4টা পর্যন্ত একটানা যুদ্ধ চলে যাওয়ালে বহু সৈন্য হতাহত হয়ে গেল, মারা গেল আমার সাথে 3 জন। আমার আবার থেকে আমার গুলি লাগছে, এই আমার গুলি মির্জাপুর থেকে আমার বাকি কাজগুলো শুরু হল। মির্জাপুর থেকে পরে আমি আগারচামলার সাথে যুদ্ধে হারিয়া, কামারপাড়া, বহুরা, আড়াইপাড়া, ডাকাতিয়া এইসব জায়গায় যুদ্ধ করছি। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। পায়রা বন্দরে পাল্টে যাচ্ছে দক্ষিণাঞ্চলের উন্নয়ন চিত্র, চলছে মূল টার্মিনাল নির্মাণ। অমিক্রন ছড়িয়ে পড়েছে 38 দেশে, আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। দেশের সড়ক, রেল ও নৌপথে সব শ্রেণীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য থেকে মুক্তি দিতে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করা হোক। শিক্ষার্থীদের আন্দোলনের পর সারা দেশে বিআরটিসি বাস
পরে বাস মালিক সমিতি ঢাকা মহানগরীতে শিক্ষার্থীদের হাব ভাড়ার কথা বললেও অনেক ক্ষেত্রে সেটি কার্যকর হয়নি, এমন অভিযোগ তুলেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর চালু হওয়ায় পাল্টে যাচ্ছে দক্ষিণাঞ্চলের উন্নয়ন চিত্র। এখন চলছে মূল টার্মিনাল নির্মাণ। কর্তৃপক্ষ বলছে 2023 সালের মধ্যে এই কাজ শেষ হবে। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 19 নভেম্বর পায়রা বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আর উদ্বোধন করা হয় 2016 সালের 13 আগস্ট। বন্দরে ভিড়ছে দেশ বিদেশের জাহাজ। বন্দরের জন্য এরই মধ্যে কেনা হয়েছে 7টি নৌযান, নির্মাণ করা হয়েছে 1 লক্ষ বর্গফুটের ইয়ার্ড আর 4 লেনের 4.5 কিলোমিটার সড়ক। এখন চলছে রামনাবাদ নদের মোহনা ঘেঁষা অত্যাধুনিক টার্মিনাল নির্মাণের কাজ। 2023 সালের মধ্যে আমাদের বেসিক কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যে ফার্স্ট টার্মিনাল প্রকল্পের আওতায় একটি জিওবি অর্থায়নে টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এবং সেখানে একটি ইয়ার্ড থাকবে, জেটি থাকবে আর জাহাজ ভিড়ার আনুষঙ্গিক সুবিধা থাকবে। ব্যবসায়ীরা বলছেন এই বন্দর পাল্টে দেবে এই অঞ্চলের আর্থসামাজিক চিত্র, আরও গতি আনবে আমদানি রপ্তানি বাণিজ্যে। আরো 4-5 বছর পরে ঢাকার যে অবস্থা, যে উন্নয়নের যে অবস্থা, এই অবস্থানটা এই পায়রা বন্দরকে কেন্দ্র করিয়া এটা হওয়ার সম্ভাবনা বেশি। মানুষ ব্যবসায় অনেক এগিয়ে যাচ্ছে। আগে যে ব্যবসা করতে মানুষ স্বল্প পুঁজিতে করতে পারত, এখন দেখা যাচ্ছে অনেক পুঁজি খাটিয়েও মানুষ ব্যবসা করার জন্য এগিয়ে আসছে। ইপিজেড তৈরি করা এবং নতুন নতুন ব্যবসার সম্ভাবনাকে পায়রা পোর্ট কেন্দ্রিক বেস করে তাতে কি বিভিন্ন সুযোগ সুবিধা দিলে এই পায়রা পোর্টের সুফল মানুষ ভোগ করা শুরু। এবছরের অক্টোবর পর্যন্ত 160টি মাদার ভেসেল থেকে পণ্য খালাসের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আয় করেছেন 319 কোটি টাকা। 2016 সাল থেকে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়। 2016 সাল থেকে এখন পর্যন্ত পায়রা বন্দরে 160টি জাহাজ আগমন করেছে। তা থেকে বাংলাদেশ সরকার 319 কোটি টাকা রাজস্ব আয় করেছে। পায়রা বন্দরের কার্যক্রম পরিপূর্ণভাবে চালু হলে রাজস্ব আয় আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চলমান অর্থ বছরে বস্ত্র খাতে $40 বিলিয়ন রপ্তানির আশা করছেন ব্যবসায়ী নেতারা। সকালে জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আলোচনায় ব্যবসায়ীরা বলেন, এ খাতে দক্ষ জনশক্তির অভাবে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। আর বস্ত্র খাতের সমস্যাগুলো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আরও জানান, জনশক্তি তৈরিতে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ ডিপ্লোমা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। স্টেক হোল্ডার যারা আছে তাদের আপনি মূল্যায়ন করি, যে আপনারা আসেন, আপনাদের সমস্যা বলেন, আমি দেখব কিভাবে এগুলো উন্নয়ন করা যায়। যত শিল্প গড়ে উঠবে, তত রেভিনিউ আসবে, তত দেশে উন্নয়ন আসবে। রেভিনিউ না আসলে তো উন্নয়ন হবে না। যা উন্নয়ন হচ্ছে, উন্নয়নের রেভিনিউ আসছে বলে আজকে উন্নয়নগুলি করতে পেরেছে। রাজধানীতে হয়ে গেল ব্যতিক্রমী এক বিয়ের অনুষ্ঠান। এই আয়োজনে বিয়ে দেয়া হলো 17 জোড়া দুস্থ তরুণ তরুণীর। ঢাকাস্থ ভোলা সমিতি এই যুগলদের শুধু বিয়েই নয়, পুনর্বাসনেরও ব্যবস্থা করেছে। দীপু শিকদারের আরেকটি রিপোর্ট। ঘোড়ার গাড়িতে বরকন্যার সাজে 17 জোড়া তরুণ তরুণী। গন্তব্য পান্থপথের একটি কমিউনিটি সেন্টার। তাদের আগমন ঘিরে উপস্থিত সবার মাঝে আনন্দের বন্যা। এই মানুষগুলোর সঙ্গে তাদের রক্তের সম্পর্ক না থাকলেও আছে আত্মার বন্ধন। ভোলার অনেক পরিবার, দুস্থ পরিবার, আপনারা জানেন আমাদের নদী ভাঙ্গা এবং কিছু রিমোট এরিয়া আছে, এরা কেউ বলতেও পারে না, কেউ সেটা চাইতে পারে না। প্রত্যন্ত অঞ্চলে আমাদের বিভিন্ন টিম, সমিতির টিম কাজ করে, তাদেরকে ঘর
এবং তাদের যে চলতে পারে এটা আমার সবসময় মনিটরিং করি। ফ্যামিলি বিয়ের পরে কী আছে সেটাও আমরা কন্ট্রোল করি। নতুন যুগলরাও বেশ খুশি এই আয়োজনে। কেউ কেউ জানান এরকম আয়োজন তাদের কল্পনাতেও কখনো ছিল না। আমি খুব খুশি হয়েছি এই বিবাহতে, আর যার সাথে আমি সংসার করুম তাকে নিয়ে যেন আমি সুখী হই, সবাই আমাকে দোয়া করবেন। এখন যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবার কাছে দোয়া চাই যে সবাই দোয়া করবেন। অনেক অনেক ভালো লাগছে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের দোয়া কামনা নিয়ে আমরা অনেক সুন্দর সুখী সংসার কাটাতে চাই। যে পরিবেশে আছে অনেকটা আনন্দ লাগতেছে। প্ল্যান প্রোগ্রাম আছে যে আল্লাহ ভালোভাবে নেয় যায় আর কি। নিজ পরিবারের কোনো সদস্যের বিয়েতে সামর্থ্যবানরা যেমন আয়োজন করেন ঠিক সেভাবেই সাজানো ছিল এই বিয়ের অনুষ্ঠানটিও। দোয়া ছাড়া আর কি, যেমন মানে ওদের সংসারটা যে সুখের হয়, তাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো একটা অবস্থানে থাকতে পারে। এই যুগলদের নতুন জীবন সুখ আর আনন্দে ভরে উঠবে বলেই প্রত্যাশা সবার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন বিজয় চিহ্ন। মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি ছড়িয়ে আছে সারা দেশে। সেই সব স্মৃতি তুলে ধরতে 21-এর বিশেষ আয়োজন স্মৃতিচিহ্ন। আজ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিহ্ন। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের সহায়তায় ভিজুয়াল প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শান্তিহীন বিশ্বে কোনো অর্জনই টেকসই হবে না বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রগুলোর মানসিকতা পরিবর্তনের তাগিদ। শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানিদাতারা চিহ্নিত, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রীর। জন্মদিনে শেখ ফজলুল হক মনিকে স্মরণ, শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুবলীগের। নীলফামারীর বিভিন্ন স্থান থেকে 5 জঙ্গি গ্রেপ্তার, আস্তানায় অভিযানে বিপুল পরিমাণ গুলি বিস্ফোরক উদ্ধার। এবং ঢাকা টেস্টে আলোর স্বল্পতায় খেলাই হয়নি এক সেশন, 161 রানে প্রথম দিন শেষ করল পাকিস্তান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।